হ্যালো স্টুডেন্ট, এখন আমি এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান নিয়ে, অর্থাৎ কমিউনিকেশনের কী কী ইম্পর্টেন্স আছে সেই নিয়ে। এইটা দেখো, কমিউনিকেশনের কী কী ইম্পর্টেন্স আছে বা কমিউনিকেশনের ফলে কোনো অর্গানাইজেশনে কী কী সুবিধা হয় যদি সব কিছু ঠিকঠাক করে কমিউনিকেট করা যায়। ঠিক আছে, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেসিস অফ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন। ঠিক আছে, কী লেখা আছে দেখো, এখানে কিন্তু প্রপার নোটটা লেখা নেই, জাস্ট মানে যে জিনিসগুলো বলছি সেইটাই আর কি জাস্ট লেখা আছে। এবার তোমরা নিজের মতন করে বানিয়ে লিখে নেবে। ঠিক আছে, তো কী বলছে, থ্রু কমিউনিকেশান টপ লেভেল ইন্টারাক্ট উইথ লোয়ার লেভেল অ্যান্ড অল এমপ্লয়িজ। কোম্পানি বা বলতে পারো অর্গানাইজেশনের ভিতরে যত এমপ্লয়ি আছে, ঠিক আছে, লোয়ার লেভেল হোক বা মিডিল লেভেল হোক, তাদের সবার সাথে, ঠিক আছে, টপ লেভেল ইন্টারাক্ট করে কিসের মাধ্যমে? থ্রু কমিউনিকেশনের মাধ্যমে। আরে কমিউনিকেশন যদি না থাকে তাহলে এদের সঙ্গে কী করে ইন্টারাক্ট করবে? ঠিক আছে, সুতরাং কমিউনিকেশন থাকাটা খুবই জরুরি। তারপর কি লিখেছে, দিস ইন্টারাকশন হেল্পস ইন গেটিং দ্য কমিটমেন্ট অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ পিপল। বলছি যে টপ লেভেল আছে না, কিছুক্ষণ আগে যে বললাম টপ লেভেল, এই যে টপ লেভেল আছে না, সে এমনভাবে ইন্টারাক্ট করে তাদের এমপ্লয়ীদের সাথে যাতে এমপ্লয়িরা কোম্পানি বা বলতে পারো অর্গানাইজেশনের সাথে কমিটেড হয়ে যায়, সবার মধ্যে কোঅপারেশান চলে আসে। ঠিক আছে, সবার মধ্যে কোঅপারেশন চলে আসে। যদি এমপ্লয়ীদের মধ্যে কোনো প্রবলেম চলে আসে না, বা বলতে পারো কোনো ডিসপুট চলে আসে, তাহলে সেগুলি সলভ করে কোঅপারেশান নিয়ে আসা হয়। ঠিক আছে, বা বলতে পারো কোঅপারেশান নিয়ে আসা হয়, কোঅর্ডিনেশন নিয়ে আসা হয়, বা বলতে পারো কোঅর্ডিনেশন নিয়ে আসবে। এবং কিসের মাধ্যমে কোঅপারেশন নিয়ে আসবে, কোঅর্ডিনেশন নিয়ে আসবে, কিসের মাধ্যমে? এটা নিয়ে আসবে পুরোপুরি কমিউনিকেশনের মাধ্যমে। তাই এখানে বলে দিয়েছে, তাই আমরা কি বলতে পারি, ফার্স্ট ইম্পর্টেন্স কি বলতে পারি, বেসিস অফ কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন। ঠিক আছে, এই কোঅর্ডিনেশন কোঅপারেশন নিয়ে আসা হয় কিসের মাধ্যমে? কমিউনিকেশনের মাধ্যমে। টপ লেভেল ইন্টারাক্ট উইথ লোয়ার লেভেল অ্যান্ড অল এমপ্লয়ি। কোম্পানির মধ্যে যত এমপ্লয়ি আছে, ঠিক আছে, সে লোয়ার লেভেল হোক বা মিডিল লেভেল হোক, সবার সঙ্গে ইন্টারাক্ট করবে টপ লেভেল। কিসের মাধ্যমে ইন্টারাক্ট করবে? কমিউনিকেশনের মাধ্যমে। তো হচ্ছে দিস ইন্টারাকশন হেল্প গেটিং দ্য কমিটমেন্ট। ঠিক আছে, এই ইন্টারাকশনটা কিসের মাধ্যমে সাহায্য করবে? কমিটেড হতে। ঠিক আছে, এমপ্লয়ীদের কমিটেড হতে সাহায্য করবে। অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ এমপ্লয়ীদের মধ্যে কোঅপারেশন চলে আসবে, কোঅর্ডিনেশন চলে আসবে, এবং কোম্পানির মধ্যে কাজকর্ম খুব ভালো হবে। তাহলে আশা করি ফার্স্ট পয়েন্টটা বোঝা গেল। নেক্সট বলেছে 2 নম্বর পয়েন্ট, বেসিস ফর ডিসিশন মেকিং। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্ট বলেছে, বেসিস ফর ডিসিশন মেকিং। তো কোনো অর্গানাইজেশনের ভেতরে ডিসিশন নিতেও কিন্তু কমিউনিকেশন বিশাল বড় একটা রোল প্লে করে, বা বলতে পারে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, ডিসিশন, ঠিক আছে, কোম্পানির মধ্যে, ঠিক আছে, বলতে পারো অর্গানাইজেশনের মধ্যে কোনো ডিসিশন নিতে কমিউনিকেশন তো একটা রোল প্লে করবেই, কিছুক্ষণ আগে বললাম। তারপর ধরো অর্গানাইজেশনের মধ্যে কোনো প্রবলেম দেখা দিয়েছে, ঠিক আছে, কোনো প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমটা তো সলভ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য কী দরকার তোমার? এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার প্রপার ইনফরমেশান দরকার, বা বলতে পারো অ্যাকুরেট ইনফরমেশান দরকার। ঠিক আছে, তো যতক্ষণ না তোমার কাছে প্রপার ইনফরমেশান বা অ্যাকুরেট ইনফরমেশান, টোটাল যতক্ষণ না পর্যন্ত ইনফরমেশান থাকবে, সে কম্পিটিটার বলো, তোমার বিজনেসের কাস্টমার বলো, ডেটার্স বলো, এমপ্লয়িজ বলো, ঠিক আছে, সাপ্লায়ার্স বলো, যতক্ষণ না পুরোপুরি ইনফরমেশান থাকবে ততক্ষণ তুমি কী করে ডিসিশন নেবে? তোমার মন চাইলে আর ডিসিশন নিয়ে নেবে? হবে না, তোমাকে পুরো ইনফরমেশান থাকতে হবে, তারপরে তো তুমি ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, আর এই ডিসিশনটা নিতে পারবে কিসের মাধ্যমে? থ্রু কমিউনিকেশন। ঠিক আছে, এই ডিসিশনটা তুমি তখনই নিতে পারবে কমিউনিকেশনের মাধ্যমে। তো লোকজন আসবে, তাদের সঙ্গে যদি ঠিকঠাক করে যোগাযোগ না হয়, কমিউনিকেট না করা হয়, তাহলে তুমি কী করে ডিসিশন নেবে? তাই বলতে চাই, দেখো এখানে লেখা আছে ডিসিশন কমা দিয়ে লেখা আছে সলভ এনি কোয়ারি। ঠিক আছে, কোনো কোয়ারি যদি আসে, সেই কোয়ারিটা তুমি সলভ করবে কী করে? এই সলভ করার জন্য তোমার অ্যাকুরেট ইনফরমেশন লাগবে, যেই ইনফরমেশনটা হুইচ কামস থ্রু কমিউনিকেশন অনলি। তো আশা করি বুঝতে পারলে আমি কী বলতে চাইলাম। এর পরের পয়েন্টটা তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, কি লেখা আছে, ইনক্রিজ ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কমিউনিকেশনের যে ইম্পর্টেন্স বলতে তার মধ্যে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো। ম্যানেজারের এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ হয়? ঠিক আছে, ম্যানেজার যে কাজ করছে, কি করে সে আরও ভালোভাবে কাজ করতে পারে? ঠিক আছে, এইভাবেই তো ম্যানেজারের এফিসিয়েন্সি ইনক্রিজ হয়। এটা নিয়েই এখন আলোচনা করব। ধরো একটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ধরো কোনো একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি, ধরো একটা অর্গানাইজেশনে মেনি এমপ্লয়ি আছে, অনেক এমপ্লয়ি আছে। ঠিক আছে, এবং প্রতিটা এমপ্লয়িকে আলাদা আলাদা টাস্ক দেওয়া হয়, এবং প্রতিটা এমপ্লয়িকে আলাদা আলাদা বলতে পারো ডিফারেন্ট রেসপন্সিবিলিটি দেওয়া হয়, এবং সেই রেসপন্সিবিলিটিগুলো
ফুলফিল করার জন্য তাদের আলাদা আলাদা অথরিটি দেওয়া হয়, ঠিক আছে। গিভেন টু, এইগুলো যে দেওয়া হয় কিসের মাধ্যমে দেওয়া হয়, গিভেন টু এমপ্লয়ীদের দেওয়া হবে থ্রু কমিউনিকেশন অনলি, কমিউনিকেশনের মাধ্যমে এইগুলো দেওয়া হয়। তারপর কি লিখেছে দেখো, সো এমপ্লয়িজ আর এক্সপেক্টেড টু পারফর্ম অ্যাকর্ডিংলি অনলি হোয়েন দিস টাস্ক কমিউনিকেটেড to him clearly so that he exactly know what he has to do, to whom he has to report extract। দেখো ওখানে যে আমি বললাম না, এই জায়গাটা একটু বলা হলো না, গিভেন টু এমপ্লয়ি থ্রু কমিউনিকেশন অনলি। অ্যাকচুয়ালি যতক্ষণ এমপ্লয়ির সাথে কমিউনিকেট না করব, যতক্ষণ আমরা এমপ্লয়ির সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট না করব, ওর সাথে কথা না বলবো, ওকে লিখে না দেবো, স্যার কী লিখে দেবেন, টাস্ক টু পারফর্ম, ওকে কী কাজ করতে হবে, তারপর রেসপন্সিবিলিটি ওর অথরিটি, যতক্ষণ না পর্যন্ত ওকে এইগুলো লিখে দেবো, তাহলে এমপ্লয়ি কী করে বুঝবে যে ওকে কাজটা ঠিক কী করতে হবে, ঠিক আছে তো। আর যদি ও ঠিক করে বুঝে যায়, ঠিক আছে, ও যদি ঠিকঠাক করে বুঝে যায় হ্যাঁ ওকে এই কাজ করতে হবে, বা বলতে পারো আমরা এমপ্লয়ির সাথে যদি ঠিকঠাক করে কমিউনিকেট করতে পারি, তাহলে ও বুঝতে পারবে যে ওর কী কাজ করতে হবে, ঠিক আছে, ওর মতন কাজ করে নেবে, কারণ ওকে এই দায়িত্বগুলো দিয়ে দিয়েছে, এই কাজগুলো করতে হবে, তো তখন ঠিকঠাক মতন কাজ করতে পারবে। আর যখনই কাজ হয়ে যাবে, ঠিকঠাক কাজ করতে পারলেই ওর ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি বেড়ে যাবে, এটাই বলেছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, যেটাই পড়লাম, সো এমপ্লয়ি আর এক্সপেক্টেড টু পারফর্ম অ্যাকর্ডিংলি only when this task communicated to him clearly so that he exactly know what he has to do, to whom he has to report extract। বলছে তো আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে এমপ্লয়িকে যেরকম কাজ দিয়েছি ও ওরকমই কাজ করবে, যে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি এমপ্লয়িকে আমরা যেই কাজ দিয়েছি ও সেই রকমভাবে কাজটা করতে করবে। কখন এরকম এক্সপেক্ট করতে পারি, আমরা তখনই তো এক্সপেক্ট করবো যে এমপ্লয়িকে যতটা কাজ দিয়েছি সেটা এমপ্লয়িকে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিয়েছি। আমরা এমপ্লয়িকে যেই যেই কাজগুলো দিয়েছি, ঠিক আছে, এবং এমপ্লয়িকে তো ক্লিয়ারলিভাবে বোঝাতে হবে, যতক্ষণ না ক্লিয়ারলিভাবে বোঝাবো কী করে কাজটা করবে। আর ও যদি ঠিক করে বুঝতে না পারে, যেটা বললাম, তাহলে কী করে কাজ করবে, তাহলে কমিউনিকেশনের মাধ্যমেই ওকে ভালো করে বোঝাতে হবে, ঠিক আছে, তাহলে সে ভালোভাবে কাজ করতে পারবে। তাহলে বোঝা গেল, ঠিক আছে তো। এখানে এটাই বলেছে সো দ্যাট হি এক্স্যাক্টলি নো হোয়াট হি হ্যাজ টু ডু, তাকে কি কাজ করতে হবে এক্স্যাক্টলি, ওকে যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবে তো ঠিক কাজ করতে পারবে না। আর যখনই ও ঠিকঠাক করে বুঝিয়ে যাবে, ঠিক আছে, তাহলে ও বুঝতে পারবে ওকে কী কাজ করতে হবে, তারপর ও হায়ার অথরিটিকে ও রিপোর্টটা পেশ করে দেবে, এই কাজটা করার পর রিপোর্ট পেশ করবে, এটাই বলেছে ইনক্রিজ ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের পয়েন্টটা কী বলছে, এস্টাবলিশ এফেক্টিভ লিডারশিপ। চলো এই পয়েন্টটা বুঝে নেওয়া যাক। বলছে টু ওয়ে ইনফরমেশন ফ্লো বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, দ্যাট ইজ পজিটিভ রিয়াকশন অফ এমপ্লয়ি। যদি উল্টোটা হয় তখন হবে নেগেটিভ রিয়াকশন অফ এমপ্লয়ি। বলতে চেয়েছে যদি টু ওয়ে কমিউনিকেশন থাকে কার কার মধ্যে, সুপারিয়ার এবং সাবঅর্ডিনেটের মধ্যে, তাহলে তোমার পজিটিভ রিয়াকশন দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে। স্যার যদি সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে যদি টু ওয়ে ইনফরমেশান না থাকে বা টু ওয়ে কমিউনিকেশন না থাকে, তাহলে কী রিলেশন দেখা দেবে, ঠিক আছে, মানে রিয়াকশান, নেগেটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের। ব্যাপারটা বোঝা যাক। বলছে সুপারিয়ার তার সমস্ত ইনস্ট্রাকশান প্রপারলি সাবঅর্ডিনেটকে বোঝাবে, আর সাবঅর্ডিনেট কী করবে, তার যদি কোনো প্রবলেম থাকে, গ্রিভ্যান্স মানে যদি কোনো অভাব অভিযোগ থাকে, ও সেটা সুপারিয়ারকে জানাবে। আর যদি এটা করে তখনই তোমার পজিটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে। যদি এটা না হয়, যদি এর উল্টোটা হয়, তখন নেগেটিভ রিয়াকশান দেখা দেবে। মানে সুপারিয়ার তার ইনস্ট্রাকশানটা অর্ডার দিয়ে দিল সাবঅর্ডিনেটকে, সাবঅর্ডিনেটের কোনো কথাই শুনলো না, ওর প্রবলেম আছে কি না, গ্রিভেন্স আছে কি না, এক্ষেত্রে তোমার নেগেটিভ রিয়াকশান দেখা দেবে এমপ্লয়ীদের মধ্যে, এটাই বলতে চাইছে। তারপর কি বলেছে, হোয়েন রুলস আর ফ্রেম বাই দ্য টপ লেভেল ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু কনসাল্ট এমপ্লয়িজ। বলতে চেয়েছে যখন টপ লেভেলে কোনো রুল বানাবে, তো তখন অ্যাডভাইস এটাই দেওয়া হয় যে এমপ্লয়ির সাথে অবশ্যই কনসাল্ট করে। এই জন্য তো এটাই বলেছি, হোয়েন রুল আর ফ্রেম বাই দ্য টপ লেভেল, যখন টপ লেভেল কোনো রুল বানাবে, ঠিক আছে, ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল, তো তখন অ্যাডভাইস এটাই দেওয়া হয় যে টু কনসাল্ট বাই এমপ্লয়িজ, যে কিনা এমপ্লয়ির সাথে অবশ্যই কনসাল্ট করো, বিকজ দে উইল অলওয়েজ রিয়্যাক্ট পজিটিভলি হোয়েন দে আর ইনভলভ ইন ডিসিশন মেকিং। তো তারা সবসময় পজিটিভ
তারা সব সময় পজিটিভ রিয়াক্ট করবে যদি তাদের কোনো ডিসিশন মেকিং ইনভলভ করায়, মানে ওরা ভাববে যে না আমাদের সিনিয়ররা আমাদের থেকে সমস্ত জিনিস জানছে, মানে কোনো কিছু ফাইনাল করার আগে আমাদের কথাবার্তা শুনছে, তো ঠিক আছে ওরা খুব খুশি হবে এতে এবং ওরা আরও মোটিভেট হয়ে কাজ করার চেষ্টা করবে। এটাই বলেছে এস্টাবলিশ এফেক্টিভ লিডারশিপ। এর পরের পয়েন্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কী লেখা আছে, হেল্প ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কী বললাম, হেল্পস ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। কমিউনিকেশনের থ্রু মোটিভেট কীভাবে করতে হয়, বলছে কমিউনিকেশনের মাধ্যমে কোনো এমপ্লয়িকে কীভাবে মোটিভেট করতে হয়, এমপ্লয়ীদের মোরাল কীভাবে বুস্ট করতে হয়, ঠিক আছে, তাদের মধ্যে কনফিডেন্স কীভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে, এটাই আমরা এই পয়েন্ট থেকে জানতে পারবো, অর্থাৎ হেল্প ইন মোটিভেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট থেকেই আমরা জানতে পারবো। কী বলতে চাইছি, কমিউনিকেশনের মাধ্যমে কীভাবে এমপ্লয়ীদের মোটিভেট করতে হয়, এমপ্লয়ীদের মোরাল কীভাবে বুস্ট করতে হয়, তাদের মধ্যে কনফিডেন্স কীভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে, তো তাদের মধ্যে যদি কনফিডেন্স নিয়ে আসে তাহলে আমার অর্গানাইজেশনে খুব ভালো মতন কাজকর্ম হবে, সেটাই কিন্তু আমরা এই পয়েন্ট থেকে জানতে পারবো। কী বলছে, থ্রু মোটিভেশন সুপারিয়ার ট্রাই টু অ্যানালাইসিস দ্য নিড অফ সাবঅর্ডিনেট। বলছে মোটিভেশনে আমরা কি দেখি, মোটিভেশনে আমরা দেখতে পারি যে সাবঅর্ডিনেটের নিডটা কী, সাবঅর্ডিনেট মানে কিছুই না, কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের নিড, তাদের প্রয়োজনটা কী আছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত তাদের নিডটা আমরা জানতে পারবো, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের নিড জানতে পারবো, ঠিক আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট নিড কী, যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারবো সাবঅর্ডিনেট নিডটা কী, তাহলে তাকে আমরা মোটিভেট করবো কী করে, দেখো তার সঙ্গে কথাবার্তা বলে, ঠিক আছে, সুপারিয়ার সাবঅর্ডিনেটের কথাবার্তা করে বুঝতে পারলো যে না ওর খুব টাকার প্রবলেম আছে, এখন খুব টাকার সমস্যা চলছে, অর্থাৎ তার ফিনান্সিয়াল নিড আছে, তাহলে ওকে ও যে কোম্পানি থেকে যেই টাকাটা পায়, ধরো যেই স্যালারিটা পায় সেটা তো দেবেই, এছাড়াও ওকে এক্সট্রা কিছু দিয়ে দেবে, ফিনান্সিয়াল নিড, ঠিক আছে, অর্থাৎ বলতে পারো, বুঝতে পারছো তো, এক্সট্রা কিছু ওকে টাকা পয়সা দিয়ে দিল, এই দিয়ে ওকে দিয়ে কাজটা করিয়ে দিতে পারে, ঠিক আছে, বা এমনও হতে পারে যে কোনো এমপ্লয়ি আছে না ওর টাকা পয়সার কোনো দরকার নেই, বাট ওর কোম্পানি থেকে রেসপেক্ট আশা করছে, রেসপেক্ট, তাহলে পুরো কাজটা এখন কমপ্লিট করে দিল, সবার সামনে ওকে একটা রেসপেক্ট দেওয়া হলো, তো বুঝতে পারলে তো এইটা। এবার কি বলেছে, ইফ দেয়ার ইজ স্মুথ ফ্লো অফ ইনফরমেশান বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, বলছে যদি সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে খুব ভালো যোগাযোগ থাকে, খুব ভালো কমিউনিকেশন থাকে, ঠিক আছে, বুঝতে পারছো তো, খুব ভালো মানে তোমার রিলেশন থাকে, তাহলে সুপারিয়ার সমস্ত কথা সাবঅর্ডিনেশন শেয়ার করবে, সাবঅর্ডিনেট সমস্ত কথা সুপারিয়ার শেয়ার করবে, সেক্ষেত্রে ইজি ফর সুপারিয়ার টু রিকগনাইজ হুইচ টাইপ অফ ইনসেন্টিভ উইল মোটিভেট হিজ সাবঅর্ডিনেট। সেক্ষেত্রে সুপারিয়ারের পক্ষে খুব ইজি হয়ে যাবে না যে কী ধরনের, সুপারিয়ারের পক্ষে জিনিসটা জানা খুবই ইজি হয়ে যাবে যে ওর কী ধরনের ইনসেন্টিভ চাই। ইনসেন্টিভ বেসিক্যালি আমরা দুটোই জানি, একটা হচ্ছে তোমার কি মনিটারি ইনসেন্টিভ, আর একটা হচ্ছে নন মনিটারি ইনসেন্টিভ, ওর কী ধরনের ইনসেন্টিভ চাই জানতে পারবে, এর ফলে এমপ্লয়ীদের ও মোটিভেট করতে পারবে, আর এমপ্লয়ীদের মোটিভেট করবে তো তারপর ওদের মোরাল ডেভেলপমেন্টও হবে, আলটিমেটলি কার লাভ হবে, আলটিমেটলি কোম্পানিরই লাভ হবে, কোম্পানি তো কাজটা করে নিচ্ছে, তাই না, ওটা বোঝা গেল আশা করি। এর পরের পয়েন্টে দেখো কী লেখা আছে, স্মুথ ওয়ার্কিং অফ এন্টারপ্রাইজ, ঠিক আছে, দেখো এন্টারপ্রাইজের কাজটা কী করে স্মুথ হবে, এর জন্য কমিউনিকেশন খুবই জরুরি। তো বলছে কি, এস্টাবলিশ এন্টারপ্রাইজ হায়ারিং প্রসেস, গিভ ডিরেকশান অ্যান্ড গাইডেন্স টু সাবঅর্ডিনেট, মোটিভেট দেম, ঠিক আছে, তো দেখো বলছে এন্টারপ্রাইজ এস্টাবলিশ করা, হায়ারিং প্রসেস বলো, গিভ ডিরেকশান, আরে কাউকে ডিরেকশান দেবো, ঠিক আছে, কোম্পানির মধ্যে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে ডিরেকশান দেবো, তো ডিরেকশান দিতে গেলে তোমার তো কমিউনিকেশন তো জরুরি, কমিউনিকেশন ছাড়া কী করে তুমি তাদের ডিরেকশান দেবে, তাই না। নেক্সট বলছে গাইডেন্স টু সাবঅর্ডিনেট, আর কোম্পানির ভিতরে যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের তো গাইড করতে হবে, এর জন্য তো কমিউনিকেশন জরুরি। তোর মোটিভেট, কিছুক্ষণ আগেই বললাম মোটিভেট করার জন্য তো তোমার কমিউনিকেশনটা খুবই জরুরি। অল দিস পসিবল অনলি উইথ কমিউনিকেশন, যদি কমিউনিকেশন থাকে তাহলেই এইগুলো পসিবল। নেক্সট পয়েন্ট কী বলেছে, নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, প্রমোট কোঅপারেশন অ্যান্ড পিস, ঠিক আছে, কোঅপারেশন এবং পিস, ঠিক আছে, পয়েন্টটা কী বলছে, প্রমোট কোঅপারেশন অ্যান্ড পিস, বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার। তো বলছে ম্যানেজমেন্ট আর ওয়ার্কারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই জরুরি, ম্যানেজমেন্ট আর ওয়ার্কারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে নিশ্চয়ই কখনোই যদি ওদের মধ্যে কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা সুরাহা হবে না, ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই থাকতে হবে। ইফ সাবঅর্ডিনেট হ্যাজ টু ডিসকাস হিজ প্রবলেম উইথ সাবঅর্ডিনেট, ঠিক আছে, ইফ সাবঅর্ডিনেট হ্যাজ টু ডিসকাস হিজ প্রবলেম উইথ সুপারিয়ার হ্যাজ, ঠিক আছে, এটা সুপারিয়ার হবে। তো বলছে
আরে সাবঅর্ডিনেটের যদি কোনো প্রবলেম থাকে, কোনো যদি গ্রিভেন্স থাকে, তাহলে তো সেটা তো তার সুপারিয়ারের সঙ্গে ডিসকাস করতে হবে, নাহলে সুপারিয়ার বুঝবে কী করে ওর কোথায় প্রবলেম আছে? যতক্ষণ না ডিসকাস করবে কখনোই বোঝা সম্ভব না ওর প্রবলেমটা কোথায় আছে। আর কি বলছে, কমিউনিকেশন সলভ অল দিস প্রবলেম, কমিউনিকেশন সমস্ত প্রবলেম সলভ করবে, ঠিক আছে, অ্যান্ড ব্রিং কোঅপারেশন অ্যান্ড পিস ইন অর্গানাইজেশন, ফলে অর্গানাইজেশনে কোঅপারেশনও আসবে এবং পিসও আসবে। তো বোঝা গেল তো? তো দেখো মোটামুটিভাবে 7টা পয়েন্ট বললাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এইগুলো যে নোটগুলো এখানে লেখা আছে, প্রপার নোট তো বলতে পারি না, কেননা মানে যেই পয়েন্টগুলো, পয়েন্টের মধ্যে যেই নোটগুলো, মানে পয়েন্টের মধ্যে, মানে প্রতিটা যে পয়েন্ট 7টা পয়েন্ট ডিসকাস করলাম, এর মধ্যে যে মেন লাইনগুলো লিখবে সেই লাইনগুলো ওখানে লেখা আছে। তো ঠিক আছে, মোটামুটি দেখে নাও, তারপর যদি মনে হয় কিছু লেখা তোমাদের বাড়াতে হবে সে বাড়িয়ে নিও। তো আশা করি বোঝা গেল। কোশ্চেনটা ইউনিভার্সিটিতে বহুবার এসছে, ঠিক আছে। কোশ্চেনটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশান। আগে আমাদের জানতে হবে এফেক্টিভ কমিউনিকেশন জিনিসটা কি, ঠিক আছে। তো চলো জেনে নেওয়া যাক এফেক্টিভ কমিউনিকেশন জিনিসটা কি। কমিউনিকেশন ইনভলভ ট্রান্সফার অফ ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ মেসেজ। জেনারেলি আমরা কমিউনিকেশন মধ্যে কী করি? ট্রান্সফার করি। কাকে? ঠিক আছে, আমরা কাকে ট্রান্সফার করি? ঠিক আছে, আমরা ইনফরমেশনকে ট্রান্সফার করি। কী ফর্মে ট্রান্সফার করি? মেসেজের ফর্মে ট্রান্সফার করি। ঠিক আছে, একটা পার্সন আছে যার নাম মিস্টার সেন্ডার ভাই, ঠিক আছে, তার কাছে কিছু ইনফরমেশন আছে, সেই সেন্ডার ভাই তার ইনফরমেশনকে কনভার্ট করছে মেসেজের ফর্মে, আর এই মেসেজ সেন্ডার ভাই ডেলিভার করে দিয়েছে কাকে? রিসিভার ভাইকে। এটাকে আমরা বলি কমিউনিকেশান। এই যে পুরো প্রসেস আছে না, এটাকে পুরোপুরি এফেক্টিভ বানানোর জন্য কোন কোন জিনিস মাথায় রাখতে হবে সেটাই হলো মেজর টু কমিউনিকেশন মেক্স এফেক্টিভ। তার মানে বুঝতে পারলো তো কী বলেছে এখানে? বলতে যে কমিউনিকেশন ইনভলভ ট্রান্সফার অফ ইনফরমেশান, ঠিক আছে। কমিউনিকেশন ইনভলভ ট্রান্সফার অফ ইনফরমেশান, ইনফরমেশনটা ট্রান্সফার করছে ইন দ্য ফর্ম অফ মেসেজ, মেসেজের ফর্মে ইনফরমেশন ট্রান্সফার করছে। কে ট্রান্সফার করছে? সেন্ডার। কাকে ট্রান্সফার করছে? রিসিভারকে। ইট উইল বি এফেক্টিভ ইফ বোথ দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার ডেরাইভ আ কমন মিনিং অফ দ্য মেসেজ, ঠিক আছে। এইটা তখনই এফেক্টিভ হবে যখন সেন্ডার অ্যান্ড রিসিভার দুজনেই সেম মিনিং করবে। অর্থাৎ আমি সেন্ডার, ঠিক আছে, আর আগে আমি যাকে ইনফরমেশন পাঠাচ্ছি বা মেসেজটা পাঠাচ্ছি সে তো রিসিভার, ঠিক আছে। তো আমি যেই মানে করে ইনফরমেশন বা মেসেজটা পাঠাচ্ছি ওই জন্য ঠিক সেম মানে বোঝে, তাহলেই কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। ফর এফেক্টিভ ডিকোডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য মেসেজ দে শুড হ্যাভ কমন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সো দ্যাট দে ক্যান কম্প্রিহেন্ড। তো দেখো ডিকোডিং মানে আমরা আগেই বলেছি, আগে ভিডিওতেই ছিল, ডিকোডিং মানে আমি যাকে মেসেজ পাঠাবো সে যেন মেসেজের মানেটা ঠিকঠাকভাবে যেন বুঝতে পারে, ঠিক আছে। তো আর মেসেজটা যেন ইন্টারপ্রেট করতে পারে। দে শুড হ্যাভ কমন ল্যাঙ্গুয়েজ, তার জন্য কী করতে হবে? ও যাতে মানেটা, আমি সেন্ডার রিসিভারকে যে মেসেজটা পাঠাবো ও যাতে ঠিক করে মেসেজটার মানে বুঝতে পারে, তার জন্য আমাকে কী করতে হবে? আমাকে কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, ঠিক আছে, যাতে ও মেসেজের প্রপার মানে বুঝতে পারে, ঠিক আছে। দ্য এবিলিটি টু রিয়ালাইজ দ্য কনটেক্সট, ইন্টেনশন, ইমোশন অফ দ্য মেসেজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল এফেক্টিভ কমিউনিকেশন। এগুলো এফেক্টিভ কমিউনিকেশনে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ইট ক্যান অলসো বি আন্ডারস্টুড এফেক্টিভলি ইফ দ্য লিসেনার ইজ লিসেনিং অ্যাক্টিভলি, ঠিক আছে। আমি মেসেজ পাঠাচ্ছি, মেসেজ পাঠালেই হবে না, মেসেজটার প্রপার মানে বুঝতে হবে লিসেনারকে, এবং লিসেনারকে অ্যাক্টিভ মানে খুব মনোযোগ সহকারে মেসেজটার সম্পর্কে শুনতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যেই কথাটা বলছি, যে ইনফরমেশন দিচ্ছি, লিসেনারকে খুব অ্যাক্টিভলি সেই জিনিসটাকে শুনতে হবে এবং অবজার্ভ করতে হবে কি দ্য অবজার্ভিং দ্য নন ভার্বাল সাইন। আচ্ছা, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, ঠিক আছে, এটাকে বলে ভার্বাল, ঠিক আছে, কথা বলছি, এটা হচ্ছে ভার্বাল। এবার কখনো কখনো তাকে আমরা কোনো সাইনও ইউজ করি, মানে যেমন ধরো কোনো থামস আপ সাইন দিলাম বা কোনো হাত দিয়ে কোনো ইশারা করলাম, এটাকে বলে নন ভার্বাল, ঠিক আছে, এটাকে বলে নন ভার্বাল। তাই বলছে, এবং যে আমি যে সাইনগুলো ইউজ করলাম তার প্রপার মানে কিন্তু ওকে বুঝতে হবে। বলছে আ গুড কমিউনিকেটার ইজ ওয়ান হু ইজ গুড লিসেনার অ্যাজ ওয়েল। একজন ভালো কমিউনিকেটার তখনই হতে পারবে সে যদি ভালো লিসেনার হয়। এফর্ট অ্যান্ড প্র্যাকটিস আর রিকোয়ার্ড ফর বিকামিং অ্যান এফেক্টিভ কমিউনিকেটর। এফেক্টিভ কমিউনিকেশন করতে গেলে তোমার এফর্টও দরকার আছে, আবার প্র্যাকটিসও দরকার। তো আশা করি বুঝতে পারলে এখনও পর্যন্ত কী বললাম, এফেক্টিভ কমিউনিকেশন জিনিসটা কী, মানে বলতে পারো এটা একটা ইন্টারাকশান দিলাম। এবার বেশ কিছু পয়েন্ট আছে, প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশনের বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো এগুলো আলোচনা করছি। তার আগে বলে দিই, কোনো কমিউনিকেশান এফেক্টিভ হবে এর জন্য আমার কী কী প্রিন্সিপাল আছে, ঠিক আছে।
কোনো কমিউনিকেশন যে এফেক্টিভের জন্য কী কী প্রিন্সিপাল সেই প্রিন্সিপালগুলো এক এক করে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে বলছি পয়েন্ট হচ্ছে ক্ল্যারিটি অফ মেসেজেস। ঠিক আছে, ক্ল্যারিটি অফ মেসেজ জিনিসটা কি, তুমি যা বলতে চাও সেটা পুরো ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, আমি সেন্ডার, তুমি রিসিভার, আমি যেই কথাটা বলতে চাইছি অর্থাৎ সেন্ডার যেই কথাটা বলতে চাই সেটা পুরোপুরি ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, ক্লিয়ার যদি না হয় তাহলে মানে কী করে বুঝবে, আর মানে যদি ভালো করে না বুঝি তাহলে কমিউনিকেশন কী করে এফেক্টিভ হবে। ঠিক আছে, তাই মানেটা পুরো ক্লিয়ার হওয়া চাই। এবার যে আনবায়াসনেস বলছে ফ্রি ফ্রম পার্সোনাল প্রিজুডিয়াস। ফ্রি ফ্রম পার্সোনাল প্রিজুডিয়াস মানে কি বলতো, পুরো কোনো পক্ষপাতিত্ব, আনবায়াসনেস মানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, অর্থাৎ পার্সোনাল কিছু হওয়া যাবে না। যদি কোনো কমিউনিকেশন পার্সোনাল কিছু থাকে তাহলে সেই কমিউনিকেশন কখনোই এফেক্টিভ হবে না। নেক্সট বলেছে রেসিপ্রোকাল কমিউনিকেশন, অর্থাৎ রেসিপ্রোকাল কমিউনিকেশন মানে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আমি কাউকে কিছু বললাম সে আবার কিছু আমাকে রিপ্লাই করবে, এটাই তো টু ওয়ে কমিউনিকেশন। যদি আমি একটু পরে লিখে দিচ্ছি টু ওয়ে কমিউনিকেশন জিনিসটা কি, আগেও লেখানো আছে। কনসিস্টেন্সি বিলিভস টু বি ট্রু অ্যান্ড প্রপার। তুমি যেই কমিউনিকেশন করছো সেটা তখনই এফেক্টিভ হবে যদি তুমি বিলিভ করো যে এটা ট্রু অ্যান্ড প্রপার। ঠিক আছে, অর্থাৎ সবার প্রথম তুমি নিজেকে বোঝাও যে তুমি যেটা বলতে চাইছো সেটা পুরোপুরি ট্রু অ্যান্ড ফেয়ার, তখনই তো কমিউনিকেশন এফেক্টিভ হবে। অর্থাৎ কমিউনিকেশন এফেক্টিভ হতে গেলে তোমার কনসিস্টেন্সি লাগবে, আর কনসিস্টেন্সি কী বলছে, বিলিভস টু বি ট্রু অ্যান্ড প্রপার। এবার যে স্পিড, কমিউনিকেশন স্পিড থাকা অবশ্যই প্রয়োজন। আমি যে কথাটা বলছি মানে আমার সামনে যে পার্সন সে যেন তাড়াতাড়ি শুনতে পায়। কারেক্ট চ্যানেল, ঠিক আছে, এই কমিউনিকেশনটা করার জন্য আমাকে কী কী চ্যানেল ইউজ করতে হয়, কমিউনিকেশনটা ঠিক করার জন্য, ঠিকঠাকভাবে করার জন্য আমাকে কী কী চ্যানেল ইউজ করতে হচ্ছে। ফেস টু ফেস মানে ইন্টারভিউ বলো, মিটিং বলো, কনফারেন্স বলো, জন্য ফেস টু ফেস চ্যানেল। তারপর হচ্ছে তোমার ওরাল, ওরাল বলতে কী বলতে এবারে এখানে টেলিফোন, রেডিও, ইন্টার কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, তারপর রিটেন, রিটেনের মধ্যে কী বলে লেটার, বুকস, পিরিয়ডিক্যাল, সার্কুলার, ম্যানুয়াল, নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট, সাজেশন স্কিম ইত্যাদি। তো এই সমস্ত চ্যানেল আমরা ইউজ করতে পারি। এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে যেটা অ্যাকুরেসি থাকা দরকার। এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে তোমার অ্যাকুরেসি থাকা দরকার, সেফটি থাকা দরকার, ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, ফিডব্যাক, এগুলো সব থাকা দরকার। ঠিক আছে, তখনই তো কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। ঠিক আছে, এবার মোটামুটি কিছুটা আইডিয়া দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেই পয়েন্ট তোমার পরীক্ষা যদি এফেক্টিভ কমিউনিকেশন লিখতে দেয় তখন কি লিখতে হবে সেটাই বলে দিচ্ছি। ঠিক আছে তো, আচ্ছা এতক্ষণ তো আমরা খুব ভালো মতনই বুঝলাম। ঠিক আছে, তাও মোটামুটি 5 থেকে 6 মিনিট হয়ে গেল যে প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন কি। প্রথমে আমরা বললাম এফেক্টিভ কমিউনিকেশন জিনিসটা কি, ওটা খুব ভালো করে বোঝালাম। তারপর কি কি পয়েন্ট, আমরা মোটামুটি 12 থেকে 13টার মতন পয়েন্ট দিলাম। ঠিক আছে, এবার পরীক্ষায় ধরো তোমার 5 মার্কস আসলো, তোমার 5 মার্কসের মতন লিখতে হবে, 5টা থেকে 6টা পয়েন্ট দেবে, বাট আমি অনেকগুলো পয়েন্ট লিখে দিচ্ছি, যে কটা তোমাদের মাথা থাকে সে কটা লিখবে। তো যা এতক্ষণ তো বোঝালাম প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশনটা, এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে কী কী প্রিন্সিপাল মেনে চলতে হবে সেটা বললাম। তো দেখো কিছু পয়েন্ট লিখেছি, যেই পয়েন্টগুলো আলোচনা করেছিলাম সেটাই লিখেছি। প্রথমে লিখেছি ক্ল্যারিটি। ঠিক আছে, কি লেখা আছে, ইন অর্ডার টু মেক কমিউনিকেশন এফেক্টিভ, মানে এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রসেস অফ ট্রান্সমিশন মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে, মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল বাই বোথ দ্য পার্টিসিপেন্টস। ঠিক আছে, আবার বলে দিচ্ছি ইন অর্ডার টু মেক কমিউনিকেশন এফেক্টিভ, এফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা বোথ দ্য পার্টিসিপেন্টের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড হতে হবে। ঠিক আছে, আর কি প্রসেস অফ ট্রান্সমিশন, ঠিক আছে, প্রসেস অফ ট্রান্সমিশন দুটোই তোমার আন্ডারস্ট্যান্ড হতে হবে বোথ দ্য পার্টিসিপেন্টের ক্ষেত্রে। 2 নম্বর বলছে অবজেক্টিভস। ঠিক আছে, এভরি কমিউনিকেশন প্রসেস অফ সাম অবজেক্টিভস অন দ্য বেসিস অফ হুইচ পলিসি অ্যান্ড মেথড নিড টু বি ফিক্সড আপ। তো মানে প্রতিটা কমিউনিকেশন প্রসেসেই বেশ কিছু অবজেক্টিভ আছে, সেখানে কি বলছে, যেটা কিনা অন দ্য বেসিস অফ হুইচ পলিসি অ্যান্ড মেথড নিড টু বি ফিক্সড আপ। নেক্সট বলেছে ইন্টিগ্রেশন, দ্য বেসিস অফ এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম শুড বি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। কি বলেছে পয়েন্ট, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ঠিক আছে, এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেমে কি হওয়া উচিত, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হওয়া উচিত সেন্ডার আর রিসিভারের মধ্যে। ঠিক আছে, এবার কি বলেছে, টু ওয়ে কমিউনিকেশন, নতুন করে বলার কিছু নেই, আগে অনেকবার বলেছি টু ওয়ে কমিউনিকেশন। দেখো কি লিখেছি, ওয়ান ওয়ে কমিউনিকেশন ইজ নট ডিজায়ারেবল। ঠিক আছে, বিকজ ইট ক্যান নট ফুলফিল দ্য বেসিক পারপাস অফ কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন ইজ নট ডিজায়ারেবল, কেননা এটা বেসিক পারপাসই ফুলফিল করে না কমিউনিকেশনে।
তারপর বলেছে কি দেয়ার মাস্ট এক্সিস্ট বোথ ওয়ে অফ কমিউনিকেশন, মানে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ তোমার টু ওয়ে কমিউনিকেশন অবশ্যই থাকতে হবে বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার টু মেক দ্য কমিউনিকেশন প্রসেস এফেক্টিভ। কমিউনিকেশন প্রসেস এফেক্টিভ হওয়ার জন্য টু ওয়ে কমিউনিকেশন থাকা অত্যন্ত জরুরি, ঠিক আছে। এবার বলেছে ফিডব্যাক, ফিডব্যাক তো তোমাদের বুঝে মানে বুঝতে কোনো সমস্যাই নেই, এটা আশা করি বুঝে গেছো। আর কমিউনিকেশন ইজ সেট টু বি কমপ্লিট, কমিউনিকেশনটা তখনই কমপ্লিট হবে যখন সেন্ডার রিসিভারকে তো মেসেজ সেন্ড করছে, রিসিভার যখন মেসেজটা প্রপারলি বুঝে যখন ওটাকে রিপ্লাই করছে, এটাই হচ্ছে ফিডব্যাক। এখানে তাই বলেছে আর কমিউনিকেশন ইজ সেট টু বি কমপ্লিট হোয়েন ফিডব্যাক রিসিভ ফ্রম দ্য রেসিপিয়েন্ট। ওই যে অ্যাকুরেসি, দ্য ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স কন্টেন ইন দ্য মেসেজ শুড বি অ্যাকুরেট, ঠিক আছে। সেন্ডার যখন রিসিভারকে যখন মেসেজ সেন্ড করছে, মেসেজটা লিখছে, সেই মেসেজের ফ্যাক্ট ফিগার, ঠিক আছে, যেগুলো থাকবে না সেইগুলো অ্যাকুরেট হতে হবে। বিকজ ইনক্লুশন অফ রং, যদি কোনো ওখানে কোনো রকমের ইনফরমেশন থাকে, মেসেজে কোনো রকমের রং ইনফরমেশন থাকে, মে ক্রিয়েট কনফিউশন অ্যান্ড আলটিমেটলি ইট উইল মেক দ্য কমিউনিকেশন ফেলিয়ার, ঠিক আছে। যদি রং ইনফরমেশন থাকে তাহলে সেক্ষেত্রে কনফিউশন তৈরি হবে এবং আলটিমেটলি ওটা ফেলিয়ার হবে, কমিউনিকেশনটা ফেলিয়ার হবে। সিম্পলিসিটি, দ্য মেসেজ প্রিপেয়ার ফর কমিউনিকেশন মাস্ট বি সিম্পল, ঠিক আছে। মেসেজ প্রিপেয়ার ফর কমিউনিকেশন, যে মেসেজটা প্রিপেয়ার করা হচ্ছে মাস্ট বি সিম্পল হতে হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড হতে হবে, ঠিক আছে, যাতে সহজেই বোঝা যায়, সিম্পল হতে হবে। কমন ওয়ার্ড ইউজ করতে হবে, সিম্পল সেন্টেন্স শুড বি ইউজড টু মেক ইজি টু আন্ডারস্ট্যান্ড বাই রেসিপিয়েন্ট, ঠিক আছে। কমন ওয়ার্ড, সিম্পল সেন্টেন্স এগুলো সব ইউজ করতে হবে, তাহলেই তোমার কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। তারপর হচ্ছে এমপ্যাথি, এখানে কিন্তু সিম্প্যাথি বলেনি, এমপ্যাথি। সিম্প্যাথি মানে কি সহানুভূতি, আর এমপ্যাথি মানে সহ অনুভূতি, ঠিক আছে। তো তারপর কি বলছে ইন অর্ডার টু মেক কমিউনিকেশন এফেক্টিভ, কমিউনিকেশন তখনই এফেক্টিভ হবে দ্য নেসেসিটি ফিলিংস ইমোশন অফ দ্য রিসিভার আর টু বি কেয়ারফুলি কনসিডার। যদি আমরা রিসিভারের নেসেসিটি, রিসিভারের কী কী প্রয়োজন, ওর ফিলিং, ওর ইমোশন, ঠিক আছে, আমরা যদি কেয়ারফুলি কনসিডার করি। তো দেখো এখন পর্যন্ত কতগুলো পয়েন্ট লেখা হলো, কটা পয়েন্ট অ্যানালাইসিস হলো। ক্ল্যারিটি একটা, অবজেক্টিভ দুটো, ইন্টিগ্রেশন তিনটে, টু ওয়ে কমিউনিকেশন চারটে, ফিডব্যাক পাঁচটা, অ্যাকুরেসি ছটা, সিম্পলিসিটি সাতটা, এমপ্যাথি আটটা। এখন আটটা পয়েন্ট হলে এখন মনে হচ্ছে খুব সম্ভব তিনটে পয়েন্ট লেখাবো, ঠিক আছে। তো দেখে নাও, এগুলো টুকে নাও, বাড়িতে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এক্সামে আসলে এই পয়েন্টগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তো দেখো আটটা পয়েন্ট বোঝালাম, আর তিনটে পয়েন্ট বলে দিচ্ছি। মিডিয়া, ঠিক আছে, গুড লিসেনিং আর টাইম স্পেন্ড। মিডিয়াটা কি বলছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া, ঠিক আছে। আমাকে কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে মিডিয়াটা চুজ করা, ঠিক আছে, এটা বলে দিয়েছে। বলছে কি মিডিয়া কী কী হতে পারে, ফেস টু ফেস হতে পারে, ওরাল হতে পারে, রিটেন হতে পারে। ফেস টু ফেস কি, ফর ইন্টারভিউ, মিটিং, কনফারেন্স। ওরাল টেলিফোন, রেডিও, ইন্টার কমিউনিকেশন সিস্টেম। আর রিটেন লেটার, বুকস, পিরিয়ডিক্যাল, সার্কুলার্স, ম্যানুয়াল, নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট, সাজেশনস। কারেক্ট টাইমিং ইজ অলসো এসেন্সিয়াল, ঠিক আছে। মোরওভার দ্য ইউজ অফ দ্য রাইট ল্যাঙ্গুয়েজ ইজ ভাইটাল, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে মিডিয়াটা কি লিখতে হবে। এবার হচ্ছে গুড লিসেনিং, দেয়ার মাস্ট বি গুড লিসেনিং ইন এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেম। কোনো কমিউনিকেশন এফেক্টিভ তখনই হবে যখন গুড লিসেনিং, আমি কিছুক্ষণ আগেই বোঝালাম, যখন এফেক্টিভ কমিউনিকেশন পড়লাম তখনই গুড লিসেনিংটা কী হবে সেটা বলেছিলাম, তো আবার বলেছি। বলছে আদারওয়াইজ কমিউনিকেশন লসেস ইটস ইম্পর্টেন্স। যদি গুড লিসেনিং না হয়, দেখো কমিউনিকেশন তখনই এফেক্টিভ হবে যদি গুড লিসেনিং থাকে, ঠিক আছে। আর যদি গুড লিসেনিং না হয় তাহলে কী হবে, কমিউনিকেশনটা লস হবে, কমিউনিকেশন তার ইম্পর্টেন্সটা হারিয়ে ফেলবে। দ্য লিসেনিং এনভায়রনমেন্ট মাস্ট বি গুড অ্যান্ড সাউন্ড, ঠিক আছে। সেন্ডিং অ্যান্ড লিসেনিং প্রসেসেস বোথ আর ইম্পর্টেন্ট ইন এফেক্টিভ কমিউনিকেশন। সেন্ডিং আর লিসেনিং, ঠিক আছে, সেন্ডিং অ্যান্ড লিসেনিং প্রসেস বোথ ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট এফেক্টিভ কমিউনিকেশন সিস্টেমে। আর কি বলছে টাইম স্প্যান, ইনফরমেশন হ্যাজ টু বি ট্রান্সমিটেড অ্যাট প্রপার টাইম, প্রপার টাইমে ইনফরমেশন ট্রান্সমিট করতে হবে, অর্থাৎ ট্রান্সফার করতে হবে। সো দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড সাবঅর্ডিনেট ক্যান পারফর্ম দেয়ার জব টাইমলি, তাহলে ম্যানেজমেন্ট আর সাবঅর্ডিনেট ঠিকঠাক টাইম মতন কাজ কমপ্লিট করতে পারবে। তো বোঝা গেল কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন। পুরো নোটটা খাতায় টুকে নেবে, এটা বাড়িতে পড়ে মুখস্থ করে নেবে, ঠিক আছে। পরীক্ষায় আসলে একদম পুরো এরকম নোট লিখতে হবে, সে দেখে নেবে কত নম্বর দেবে, যদি 5 মার্কস দেয় 6টা কি 7টা পয়েন্ট দিয়ে দেবে, বেশ হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এখনও পর্যন্ত আমরা মানে কমিউনিকেশন ফার্স্ট চ্যাপ্টারে কী কোশ্চেন পড়লাম, ডিফাইন কমিউনিকেশন, ডিফাইন বিজনেস কমিউনিকেশন, নেচার অফ কমিউনিকেশন, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, এতগুলো কোশ্চেন পড়লাম। এখনও কী কোশ্চেন আমরা পড়বো, আমরা পড়বো 7C কমিউনিকেশন পড়বো, মডেল অফ কমিউনিকেশন পড়বো, মানে ডিফারেন্ট মডেল যে আছে কমিউনিকেশন, আর কোশ্চেন পড়বো ব্যারিয়ার অফ কমিউনিকেশন। এখনও এই চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন এখনও পড়তে হবে, ঠিক আছে। তো টুকে নাও। কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটার নাম হচ্ছে 7Cs অফ এফেক্টিভ কমিউনিকেশন।
তো আমাদের এখন এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে, ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা খুবই আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা নোট করে রাখতে পারো। 7 C's অফ এফেক্টিভ কমিউনিকেশন। দেখো এই 7 C's অফ এফেক্টিভ কমিউনিকেশন বোঝার আগে একটা কথা বলে দিই। দেখো যখন তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কথা বলো, কথা তো বলো নিশ্চয়, তোমরা হোয়াটসঅ্যাপ হোক বা সামনাসামনি কথা বলো, যে কোনো কথাই হোক, সে তোমরা কলেজে গিয়ে বা স্কুলে কথাবার্তা বলো, পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে কথা বলো, বা কেউ হোয়াটসঅ্যাপে কথা বলো, কেউ ফোনে কথা বলো, বিভিন্নভাবে কথা বলতে পারো। তাই বলছে যখন তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে কথা বলো তখন একটা জিনিস তোমরা নোটিশ করবে যে তোমরা যেটা বলতে চাইছো তোমার ফ্রেন্ড কিন্তু সেটা সেম টু সেম বুঝতে পারছে না। ঠিক আছে? তো অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডকে কোনো একটা কথা বললে, অর্থাৎ তুমি যেই মিনিং করে ওকে কথাটা বললে ও কিন্তু পুরোপুরি সেম ওটা বুঝতে পারলো না। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তখন তুমি তোমার ফ্রেন্ডটাকে বলো যে আমি যে তোকে এটা বলতে চাইছি তুই এটা বুঝলি। অর্থাৎ তখন তোমার ফ্রেন্ড বলে কি, ভাই পুরো খুলে বল না ব্যাপারটা, গল্পটা পুরো খুলে বল, তাহলে তো আমি বুঝতে পারো, তুই ব্যাপারটা খুলে না বললে আমি কী করে বুঝবো। তাই কি যে কোনো কমিউনিকেশানে বলছি যে কোনো কমিউনিকেশন তখনই এফেক্টিভ এবং কমপ্লিট হবে যে জিনিসটা তুমি বলতে চাইছো এবং যে জিনিস তুমি বোঝাতে চাইছো তোমার ফ্রেন্ডকে, তুমি যেই জিনিসটা বলতে চাইছো বা যেই জিনিসটা তুমি ওকে বোঝাতে চাইছো, ঠিক আছে, রিসিভার সেম টু সেম সেটাই বুঝতে পারছে। ঠিক আছে? বা তোমার রিসিভার মানে এখানে তোমার ফ্রেন্ড সেম টু সেম সেটাই বুঝতে পারছে। এরকম যেন না হয় তুমি বলছো এক কথা আর তোমার ফ্রেন্ড মানে রিসিভার মিন করছে অন্য, আর তাহলে তখন কমিউনিকেশান ইনকমপ্লিট মানতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এটাই বলছে, স্ক্রিনে লেখা আছে দ্য মেসেজ ইজ সেড টু বি এফেক্টিভ হোয়েন রিসিভার আন্ডারস্ট্যান্ড দ্য সেম মিনিং দ্যাট দ্য সেন্ডার হ্যাড ইন্টেন্ডেড টু কনভে ফর এনি কমিউনিকেশন ইন বিজনেস। ঠিক আছে? মানে বিজনেস কমিউনিকেশন বা বিজনেসে যে কমিউনিকেশন হচ্ছে সেটা ইন অর্ডার টু বি এফেক্টিভ, সেই কমিউনিকেশনটা এফেক্টিভ হবে, ইট মাস্ট হ্যাভ 7 কোয়ালিটি, যদি সেখানে 7 কোয়ালিটি থাকে। আর এখন তো সেই 7টা কোয়ালিটিই পড়বো। দিস 7 অ্যাট্রিবিউটস আর কল্ড 7 C's of effective business communication. All these attributes starts with the alphabet C, so are called 7 C's. ঠিক আছে স্যার, এই 7টা সি কি? যখন আমরা কোনো মেসেজ পাঠাই রিসিভারকে, বলতে পারো আমরা যখন আমাদের ফ্রেন্ডকে যখন কোনো মেসেজ পাঠাই বা বলতে মেসেজের মধ্যে ইনফরমেশন হোক বা আইডিয়া হোক যেটাই পাঠাই না কেন, তার মধ্যে এই 7টা গুণ অবশ্যই থাকা দরকার। এই 7টা সি নিয়েই এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। স্যার এই 7টা সি কি? তোমরা দেখো একটা ফ্লো চার্টে দেখিয়েছি, ক্লিয়ার, কনসাইজ, ঠিক আছে, কনক্রিট, কারেক্ট, কমপ্লিটনেস, কোহারেন্ট, আর হচ্ছে কার্সিয়াস। ঠিক আছে? এবার এই সবকটা জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো প্রথম পয়েন্টে আসে যাক। প্রথম পয়েন্টটা তোমরা স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ কি, ক্লিয়ার। যে মেসেজটা পাঠিয়েছি মানে সেন্ডার রিসিভারকে যে মেসেজটা পাঠিয়েছে সেটা পুরো ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঠিক আছে? সেটা পুরোপুরি ক্লিয়ার হওয়া প্রয়োজন, অর্থাৎ এর মধ্যে ক্ল্যারিটি হওয়া প্রয়োজন, বলতে পারো এর মধ্যে ক্ল্যারিটি থাকা প্রয়োজন। ঠিক আছে? যখন তুমি, ঠিক আছে, যখন তুমি মেসেজটা লিখবে, তুমি তোমার ফ্রেন্ডকে যখন মেসেজটা লিখবে বা বলবে, মানে যখন তুমি মেসেজটা তাকে লিখে পাঠাবে বা স্পিক বা তোমার ভয়েসে পাঠাবে, ঠিক আছে, তখন তোমাকে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে যে এই কথা বলার পেছনে তোমার গোলটা কী। ঠিক আছে? কিসের জন্য তুমি অন্য পার্সনের সাথে কমিউনিকেট করবে, এইগুলো তোমাকে জানাতে হবে। তাই দেখো এখানে লেখা আছে কি, হোয়েন রাইটিং অর স্পিকিং। ঠিক আছে? যখন তুমি মেসেজটা লিখবে বা বলবে, ঠিক আছে, বি ক্লিয়ার অ্যাবাউট ইওর গোল অর মেসেজ। ঠিক আছে? যখন তুমি তোমার ফ্রেন্ডকে মেসেজটা লিখবে বা বলবে, ঠিক আছে, তখন তোমাকে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে যে এই কথা বলার পেছনে তোমার মেন গোলটা কী। দেখো তারপরে কি লেখা আছে, হোয়াট ইজ ইয়োর পারপাস অফ কমিউনিকেশন। ঠিক আছে? কিসের জন্য তুমি অন্য পার্সনের সাথে কমিউনিকেট করবে, পারপাসটা তোমাকে জানতে হবে। তার মানে আশা করি বুঝতে পারলে ক্লিয়ার পয়েন্টটা। নেক্সট পয়েন্ট হচ্ছে কনসাইজ। স্যার কনসাইজ মানে কি? কনসাইজ মানে হচ্ছে মেসেজটা লেন্দি হওয়া চলবে না, মেসেজটা পুরো পয়েন্ট টু পয়েন্ট হতে হবে। ঠিক আছে? মেসেজটা পুরো পয়েন্ট টু পয়েন্ট হতে হবে। হোয়েন কনসাইজ ইওর মেসেজ ইউ স্টিক টু দ্য পয়েন্ট, কিপ ইট ব্রিফ। ঠিক আছে? মেসেজটা ছোট মানে সংক্ষিপ্ত করতে হবে। ঠিক আছে? মেসেজটা অনেক ছোট করতে হবে। যতটা মানে যত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তুমি মেসেজে সব কিছু বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু উল্টোপাল্টা পয়েন্ট লিখে তুমি মেসেজটাকে ভরিও না। ঠিক আছে? মানে মেসেজটা ভরানোর জন্য তুমি উল্টোপাল্টা পয়েন্ট লিখছো, এটা করো না। মানে মেসেজটা স্টিক টু পয়েন্ট হওয়া দরকার।
অর্থাৎ মেসেজের মধ্যে তুমি যেই ওয়ার্ডগুলো ইউজ করবে তো পয়েন্ট থাকার জন্য, ঠিক আছে। তাই বলছে হোয়েন কনসাইজ ইউর মেসেজ ইউ স্টিক টু দ্য পয়েন্ট, কিপ ইট ব্রিফ। এবার দেখো একটা কথা বলেছে, ইউর অডিয়েন্স ডাজ নট ওয়ান্ট টু রিড 6 সেন্টেন্স হোয়েন ইউ কুড কমিউনিকেট ইউর মেসেজ ইন 3। স্যার লাইনটার মানে কি? যদি তুমি তোমার মেসেজটা 3টে ওয়ার্ডেই বলতে পারো তাহলে তোমার অডিয়েন্স 6টা ওয়ার্ড শোনার জন্য কেন বসে থাকবে? যদি তুমি তোমার মেসেজটা 3টে ওয়ার্ডের মাধ্যমেই বলতে পারো তাহলে তোমার অডিয়েন্স কেন 6টা ওয়ার্ড শোনার জন্য বসে থাকবে? তাই যতটা পারো শর্টে মেসেজ ট্রান্সফার করবে। তার মানে দুটো পয়েন্ট বোঝালাম, একটা ক্লিয়ার, একটা কনসাইজ। স্যার এরপরে কোন পয়েন্ট বলবেন? কনক্রিট। এরপরে বলবো কনক্রিট, ঠিক আছে। বলছে যে কনক্রিটটা কি? তুমি যে মেসেজ করছো, অর্থাৎ তুমি মানে সেন্ডার, তোমার ফ্রেন্ড মানে রিসিভারকে যে মেসেজটা করছো সেই মেসেজের মধ্যে যত ইনফরমেশন পাঠাচ্ছ, ঠিক আছে, সেই ইনফরমেশনের সাথে সাপোর্টিভ ডকুমেন্টও লাগাতে হবে, তাতে তোমার মেসেজটার অথেন্টিকেশন বেরিয়ে যাবে। বলছে ইফ ইউর মেসেজ ইজ কনক্রিট, ঠিক আছে, যদি তোমার মেসেজটা কনক্রিট হয়, ইউর অডিয়েন্স হ্যাজ আ ক্লিয়ার পিকচার অফ হোয়াট ইউ আর টেলিং দেম। তোমার মেসেজটা যদি কনক্রিট হয় তাহলে ইউর অডিয়েন্স হ্যাজ আ ক্লিয়ার পিকচার, একটা পরিষ্কার পিকচার পেয়ে যাবে, একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে হোয়াট ইউ আর টেলিং দেম, তুমি কি বলতে চাইছো। বলছে ইউজ ফ্যাক্টস অর ফিগার্স টু সাপোর্ট ইউর মেসেজ, ঠিক আছে, ইউজ ফ্যাক্ট অর ফিগার্স টু সাপোর্ট ইউর মেসেজ। তোমার মেসেজটা সাপোর্ট করার জন্য কিছু ফ্যাক্ট আর ফিগার ইউজ করতে হবে। অর্থাৎ যখন তুমি কাউকে মেসেজ করবে তখন ফ্যাক্ট আর ফিগারকে ইউজ করবে মেসেজটা সাপোর্ট করার জন্য। দেখো এখন তো কি চলছে, এখন আমাদের প্যারাডেমিক চলছে, তো প্যারাডেমিকটা কি তোমার কোভিড-19, ঠিক আছে। এবার দেখো কোভিড-19-এর মানে মাঝখানে কোভিড হয়েছিল, সেরে গেছিলো, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছিল আর কোভিড টোভিড বলে কিছু নেই, যাই হোক আবার কোভিড আবার ফিরে এসছে, এখন নানান দিকে লকডাউন, ঠিক আছে। তো বুঝতে পারছো তো, অর্থাৎ গভর্নমেন্ট একটা মেসেজ পাঠাচ্ছে সবাইকে, গভর্নমেন্ট একটা মেসেজ সবাইকে পাঠাচ্ছে, তোমরা সবাই অ্যালার্ট থাকো, কোভিড কিন্তু যায়নি, তোমরা তোমাদের মানে রেগুলার স্যানিটাইজার ইউজ করো, মুখে মাস্ক পরো, এই সমস্ত বলছে, তোমরা অ্যালার্ট থাকো, ঠিক আছে, তো তোমরা সবাই সচেতন থাকো, এই সমস্ত সরকার থেকে বলা হচ্ছে, ঠিক আছে। তো মানে এইগুলো তোমাকে বলে দিচ্ছে, পাশাপাশি ফ্যাক্ট আর ফিগার্সও দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তোমার মেসেজ সাপোর্ট করার জন্য কিছু ফ্যাক্ট আর ফিগার। স্যার ফ্যাক্ট তো বলে, ফিগারটা কেমন? দেখো ফিগারটা কেমন, ধরো প্রতিদিন এখন কি হচ্ছে, আগে প্রথমে ভারতে কি হচ্ছিল, তোমার করোনা ভাইরাস তোমার পার ডে 4 লাখ করে ধরা পড়ছিল, ঠিক আছে, এখন সেটা কমতে কমতে ধরো 2.5 লাখ হচ্ছে, বাচ্চা আপ ডাউন হচ্ছে 2.5 লাখ থেকে, এখন আবার হয়তো 2,60,000, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ঠিক আছে, প্রথমে তো সেরকম হচ্ছিল না, এখন দেখো 19,000-এ চলে গেছে, যদিও আজকের ডেটে হয়তো 18,500 কিছু আছে, ঠিক আছে। এরকম কেস পার ডে এরকম কেস ধরা পড়ছে এবং মৃত্যু মানে ডেথটাও বাড়ছে, আপ ডাউন করছে, তো সাথে সাথে ফিগারটাও তোমাকে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম কনক্রিট জিনিসটা কি। তা তুমি যখন মেসেজটা পাঠাবে না, তার সাথে সাথে মেসেজটাকে তোমার বলছে তোমার মেসেজটা কনক্রিট, তোমার মেসেজটা কনক্রিট তখনই হবে, ইওর অডিয়েন্স বলছে ইফ ইওর মেসেজ ইজ কনক্রিট, তোমার মেসেজটা যদি কনক্রিট হয় তাহলে তোমার অডিয়েন্স ক্লিয়ার পিকচার পাবে তুমি কি বলতে চাইছো, এবং পাশাপাশি তোমাকে ফ্যাক্ট আর ফিগারও দিতে হবে। তো ফিগার বললাম তো, সমস্ত ডিটেলস ইনফরমেশন ডেটা দিলাম না, এটাই বলছে কনক্রিট। এরপরে কোন পয়েন্টে নিয়ে আলোচনা করবেন? স্যার কারেক্ট, ঠিক আছে, কারেক্ট। যখন তুমি কাউকে মেসেজ করবে তখন যেন মেসেজটা কারেক্ট হয়, কোনো রং ইনফরমেশন যেন না থাকে। দেখো তুমি তোমার মেসেজ করার দরকার, তোমার ফ্রেন্ডকে মেসেজ করছো, কিন্তু কোনো ইনফরমেশন ভুল দিলে এরকম করলে চলবে না। মেসেজটা এফেক্টিভ তখনই হবে যদি মেসেজের মধ্যে যত ইনফরমেশন যদি কারেক্ট হয়। অল নেমস, টাইটেলস, ঠিক আছে, অর্থাৎ মেসেজের মধ্যে তোমরা যখন রিসিভারকে যখন কোনো মেসেজ সেন্ড করবে, যে মেসেজটা লিখবে না, মেসেজ যত নাম ইউজ করা হবে, যত টাইটেল ইউজ করা হবে, সেইগুলো যেন কারেক্ট হয়। স্পেলিং, মেসেজে তোমরা যে সমস্ত ওয়ার্ড ইউজ করবে না সেই ওয়ার্ডগুলো যেন কারেক্টলি, তুমি কোনো ওয়ার্ড যদি ভুল লেখো বা তুমি লিখতে যাচ্ছ একটা ওয়ার্ড হয়ে গেছে আর একটা ওয়ার্ড, তাহলে মানেটা তো অন্য দাঁড়াবে। তাই ওয়ার্ডটা মানে স্পেলিংটা কারেক্ট হতে হবে, স্পেলিং যেন ভুল হয়ে চলবে না। হয়তো তুমি একটা জিনিস তুমি জানো তুমি এটা লিখতে চাইছো, হয়তো কোনো কারণে বানানটা ভুল হয়ে গেছে এবং তার কাছে ওই মেসেজটা চলে গেছে, ও মানেটাই বুঝতে পারলো না। তো সুতরাং মাথায় রাখতে হবে স্পেলিংটাও কারেক্ট হতে হবে। তারপর কি হতে পারে, তোমার যখন তুমি কথা বলতে তোমার প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়ে যায় না, তাহলে ও ঠিক মানেটাই বুঝতে পারবে না, এইগুলো মাথায় রাখতে হবে। কারেক্ট কমিউনিকেশান ইজ অলসো এরর ফ্রি, যদি কমিউনিকেশানটা যে কারেক্ট হয় না, তার মানে অনেক কিছু ভুল থেকে তুমি ফ্রি হয়ে যাবে। তো বলছে টেক কেয়ার অফ গ্রামাটিক্যাল এরর, কোনো রকমের গ্রামাটিক্যাল এরর যাতে না হয় সেই দিকে তোমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
ইউজ কারেক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। কারেক্ট, তুমি যে ফ্যাক্ট ফিগার দিচ্ছ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফ্যাক্ট ফিগারটা যেন কারেক্ট হয়, ঠিক আছে। ইউজ রাইট লেভেল অফ ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের রাইট লেভেলটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে বোঝা গেল কারেক্ট জিনিসটা কি? স্যার বুঝতে পেরেছি। তারপর কি কমপ্লিটনেস, যখন তুমি কোনো ইনফরমেশান রিসিভারকে সেন্ড করছো, ঠিক আছে, যখন তুমি মানে আমি তো সেন্ডার, আমি যখন কোনো ইনফরমেশান রিসিভারকে সেন্ড করছি সেই ইনফরমেশানটা কমপ্লিট হওয়া প্রয়োজন। হাফ ইনফরমেশান দিয়ে চলবে না। ধরো আমি কোনো ইনফরমেশান দিচ্ছি, আমি হাফ দিচ্ছি, আমি পুরোটা বললামই না, আমি হাফ ইনফরমেশান দিলাম। অ্যাকচুয়ালি এমনটা হতে পারে আমার কাছে ইনফরমেশান পুরো জানা নেই, তাই আমি হাফ দিচ্ছি, তো এরকম করলে চলবে না। তুমি ইনফরমেশান জেনে নাও, পুরো জেনে নিয়ে কমপ্লিট ইনফরমেশান দাও, ঠিক আছে। মেসেজ মাস্ট সার্টেন অল দ্য নেসেসারি ইনফরমেশন টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেসপন্সেস। বলছে মেসেজ মাস্ট কন্টেন, মেসেজের মধ্যে সমস্ত নেসেসারি ইনফরমেশন থাকতে হবে। কেন? ডিজায়ার রেসপন্স অ্যাচিভ করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। স্যার নেক্সট পয়েন্ট কোহারেন্ট, বলছে তুমি যে মেসেজ রিসিভারকে সেন্ড করেছো, ঠিক আছে, সেই মেসেজটা সিকোয়েন্স থাকা দরকার, ঠিক আছে, রিলেটেড হওয়া প্রয়োজন। আর যদি তুমি সিকোয়েন্সে বলো তাহলে রিসিভার বুঝতে খুবই সুবিধা হবে। তুমি সিকোয়েন্স যদি মেনটেন না করো তাহলে রিসিভার তো বুঝতে পারবে না ঠিক করে। তোমাকে সিকোয়েন্স একটার পর একটা, মানে একটা স্টেজের পর একটা স্টেজ, মানে এরপরে এই কথাটা বলতে হবে, তাহলে খুব ভালো মতন বুঝতে পারবে। হোয়েন মেসেজ ইজ কোহারেন্ট, মানে স্যার কোহারেন্ট মানে অ্যাটাচ, ইট লুকস লজিক্যাল, ঠিক আছে, মেসেজটা যদি অ্যাটাচ থাকে, ঠিক আছে, তাহলে এটা খুব লজিক্যাল হবে। অল পয়েন্টস আর কানেক্টেড অ্যান্ড রেলিভেন্ট টু দ্য মেন টপিক অ্যান্ড দ্য টার্ন, দ্য ফ্লো অফ দ্য টেক্সট ইজ কনসিস্টেন্ট, ঠিক আছে। এবার বলছে কি কর্সিয়াস, যখন তুমি কমিউনিকেট করবে, ঠিক আছে, তখন যেন পোলাইট হয়, তোমার কথাবার্তা যখন বলবে তখন যেন পোলাইট ভাব থাকে, অর্থাৎ শান্ত স্বভাবের, শান্তভাবে কথা বলবে, ঠিক আছে। এমন কোনো কথা বলবে না যার সঙ্গে কথা বলবে সে খুব অসন্তুষ্ট হয়, অর্থাৎ কোনো অ্যাগ্রেসিভ নিয়ে আসবে না কথার মধ্যে, কোনো রকমের অ্যাগ্রেসিভ নিয়ে আসা যাবে না, ঠিক আছে। তো হোয়েন কমিউনিকেট বি পোলাইট, ফ্রেন্ডলিভাবে কথা বলতে হবে, ওপেন অ্যান্ড অনেস্ট হতে হবে, ঠিক আছে, সত্য কথা বলবে, ঠিক আছে, অনেস্টি থাকতে হবে তোমাদের মধ্যে। দেয়ার ইজ নো হিডেন ইনসাল্ট অর প্যাসিভ অ্যাগ্রেসিভ টার্ন। এমন না যে তুমি একটা মেসেজ করছো বা কোনো ইনফরমেশন দিচ্ছ, মানে কথার মধ্যেই তুমি কথা বলছো, কথার মধ্যেই তাকে ইনসাল্ট করছো, এরকম করলে চলবে না। ঘুরিয়ে, হয়তো ডাইরেক্ট তাকে তুমি ইনসাল্ট করছো না, ঘুরিয়ে কথার মধ্যে তাকে ইনসাল্ট, এরকম করলে চলবে না, ঠিক আছে। অর্থাৎ বলছে তুমি হিডেন যেন না থাকে ইনসাল্টটা, ঠিক আছে। অর প্যাসিভ অ্যাগ্রেসিভ টার্ন, মানে এমন না যে রুড বিহেভ করে কথা বলছো, খুব অ্যাগ্রেসিভভাবে কথা, এরকম করলে চলবে না, ঠিক আছে। তো যাই হোক, এই আমরা 7টা পয়েন্ট বোঝালাম। বলছে এই যে 7টা পয়েন্ট বললাম না, এদেরকেই বলা হয় 7Cs। যখন তুমি কমিউনিকেশন করবে এই 7Cকে কমিউনিকেশনের মধ্যে অবশ্যই ইনক্লুড করবে। আর যদি তুমি তোমার কমিউনিকেশনের মধ্যে এই 7Cকে ইনক্লুড করো তাহলে কী হবে স্যার? তাহলে কী হবে? তাহলে তোমার কমিউনিকেশনটা এফেক্টিভ হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। টুকে নাও, খুব ভালো করে পড়বে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন।